নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা সাবডোমেন নিয়ে কথা বলবো। আচ্ছা, এটা হচ্ছে আমার ব্লগ banglabloggingtips.com। এই ব্লগটা আমি ওয়ার্ডপ্রেসে বানিয়েছি এবং কিভাবে ব্লগটা বানিয়েছি, কিভাবে পুরো ব্লগটাকে ওয়ার্ডপ্রেসে সেটআপ করেছি, ওই পুরো টিউটোরিয়ালটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাথে আমার চ্যানেলে আপলোড করেছি বা শেয়ার করেছি। ঠিক আছে, আপনারা চাইলে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ফর বিগিনার্স ইন বাংলা, এই পুরো টিউটোরিয়ালটা অলমোস্ট 53 মিনিটসের কমপ্লিট ওয়ার্ডপ্রেস ব্লগ সেটআপ আমি এই ভিডিওতে দেখিয়েছি কিভাবে এই ব্লগটাকে আমি সেট করেছি। ঠিক আছে, তো আপনারা এই ভিডিওটা দেখতে পারেন অবশ্যই। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সাবডোমেন নিয়ে। সাবডোমেন কি এবং সাবডোমেনের কি কি বেনিফিটস এবং কিভাবে একটা সাবডোমেনকে আমরা ওয়ার্ডপ্রেসে সেটআপ করতে পারি তা নিয়ে ডিটেলসে আমরা কথা বলবো। আচ্ছা, সাবডোমেন বলার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি কী বলতে চাইছি, সাবডোমেন জিনিসটা এক্স্যাক্টলি কী। দেখুন, এটা হচ্ছে ndtv.com। ndtv.com বা বাংলা ব্লগিং টিপস বা আমার যে আরেকটা ওয়েবসাইট bloggingjoy.com, এই যে ডোমেনগুলো, এগুলোকে বলা হয় মেইন ডোমেন। ঠিক আছে, এখন এই মেইন ডোমেনের উপর আমরা সাবডোমেন ক্রিয়েট করি। দুটো জিনিস হতে পারে, একটা হতে পারে সাবডোমেন, একটা হতে পারে সাবফোল্ডার। তো সাবডোমেন কী জিনিস, সবার প্রথমে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। যেমন ধরুন, এটা হচ্ছে ndtv.com। তো ndtv.com এর ndtv.comটা হচ্ছে একটা মেইন ডোমেন। এখন এটা একটা নিউজ ওয়েবসাইট এবং এতে ভিন্ন ভিন্ন টাইপের, মানে অলমোস্ট সব ক্যাটাগরির নিউজই কভার করা হয়। ঠিক আছে, কিন্তু ওরা ওয়েবসাইটটা কীভাবে ডিজাইন করেছে দেখুন, ভালোভাবে নোটিস করুন। যেমন এই যে ওদের স্পোর্টস সেকশনটা দেখুন, আমি যদি স্পোর্টসে ক্লিক করি, ওয়েবসাইটটা কিন্তু খুলেছে sports.ndtv.com। ঠিক আছে, সেম যদি আমি এখানে ধরুন ফুডে ক্লিক করি, তো এটা খুলছে food.ndtv.com। সেম যদি এখানে আমি নেক্সট কী আছে ধরুন লাইফস্টাইলে ক্লিক করি, ওরা কী করেছে, আচ্ছা লাইফস্টাইলে ওটাই আছে, হেলথে ক্লিক করি doctor.ndtv.com। তারপর আর কি আছে, এখানে যদি আমি স্বচ্ছে ক্লিক করলাম swachhindia.ndtv.com। আর কি আছে, ইনফ্লুয়েন্সার্স। ঠিক আছে, তো মোটামুটি আমি আপনাদেরকে বলতে চাইছি যে এই নিউজ ওয়েবসাইটটা কিছু স্পেসিফিক ক্যাটাগরিগুলোকে আলাদাভাবে ক্রিয়েট করেছে আরেকটা অ্যাড্রেসের উপর। ঠিক আছে, ওরা কিন্তু চাইলে ndtv.com এর উপর স্পোর্টস নিউজ কভার করতে পারতো, কিন্তু ওরা বলছে, মানে ওরা কী করেছে, ndtv.com ডোমেনের বাইরে আরেকটা সাবডোমেন ক্রিয়েট করেছে যেটা স্পেসিফিক্যালি শুধু স্পোর্টসের উপর। এখন এই sports.ndtv.com ক্লিয়ারলি শুধু স্পোর্টস রিলেটেড নিউজ শেয়ার হবে। সেম food.ndtv.com ক্লিয়ারলি শুধু ফুড রিলেটেড আর্টিকেল শেয়ার হবে। সিমিলারলি আমি আমার যে bloggingjoy.com তাতেও আমি এই এক্সপেরিমেন্টটা করেছি এবং এটা মানে কোয়াইট সাকসেসফুল হয়েছিল। তো আমি একটা blackfriday.bloggingjoy.com বলে একটা সাবডোমেন বানিয়েছি। দেখুন এখানে blackfriday.bloggingjoy.com। এখন এই যে ব্ল্যাক ফ্রাইডে সাবডোমেনটাতে আমি শুধু মাত্র ব্ল্যাক ফ্রাইডে ডিলস রিলেটেড টপিক নিয়ে কভার করছি। ঠিক আছে, এই যে পেজটা দেখুন, আমি হোম পেজটাকে বানিয়েছি একটা স্ট্যাটিক হোম পেজের মতো, যেখানে সব শুধু ব্ল্যাক ফ্রাইডে ডিলগুলোকে আমি লিস্ট করেছি। এবং যদি স্ক্রল করে আপনার নিচে আসেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি এখানে ভিন্ন ভিন্ন পোস্টও লিখেছি এবং ওই পোস্টগুলি শুধু ব্ল্যাক ফ্রাইডে। তার মানে আমার bloggingjoy.com এর উপর আমি একটা বলতে পারি যে মাইক্রো নিশে ওয়েবসাইট বানিয়েছি, যার মানে মেন টপিকটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। এই জন্য আমি ব্ল্যাক ফ্রাইডেকে কভার করছি। এভাবে আমরা কি করতে পারি, একটা পার্টিকুলার ডোমেনের উপর, ঠিক আছে, একটা পার্টিকুলার ডোমেনের উপর ভিন্ন ভিন্ন অন্য সাবজেক্টে বা রিলেটেড ক্যাটাগরিতে আমরা সাবডোমেন বানাতে পারি। তার বেনিফিটটা কি, তার বেনিফিটটা এটাই হয় যে আমরা সার্চ ইঞ্জিন বা গুগলের কাছে একটা ক্লিয়ার মেসেজ পৌঁছাই যে এই যে ডোমেনটা তার একটা মানে এই ডোমেনের রিলেটেড একটা টপিকে এখানে একটা স্পেসিফিক ক্যাটাগরি বা সাবডোমেন আছে, যেটাতে ওই পার্টিকুলার ক্যাটাগরিতে ডিটেলসে কভার করা, তাতে কিন্তু এসইওর বেনিফিট পাওয়া যায়। ঠিক আছে, আমরা চাইলে মেইন ডোমেন, যেমন এটা হচ্ছে মেইন ডোমেন, এখানে যদি আপনি দেখেন আমি সাবডোমেনটাকে লিঙ্ক করেছি। দেখুন, blackfriday.bloggingjoy.com-কে লিঙ্ক করেছি, আর্টিকেলও আমি লিঙ্ক করতে পারি। আবার আমি ক্রস লিঙ্কিং মানে এখানেও ব্লগিংজয়ের আর্টিকেলটাকে মেনশন করতে পারি। এখন এই দুটো কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট। ঠিক আছে, আলাদা আলাদা ওয়েবসাইট কেন বলছি, এই bloggingjoy.com এর ভেতরে যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা এটা আলাদা, এবং blackfriday.bloggingjoy.com এর ভেতরে যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা এটা আলাদা। ঠিক আছে, তো সাবডোমেন ক্রিয়েট করা মানে আমরা আলাদাভাবে ওয়েবসাইট ক্রিয়েট করছি। আমরা যখন একটা ডোমেনের উপর সাবডোমেন ক্রিয়েট করি, তার মানেই হয় না যে এই ডোমেনের যে অথরিটিটা ও সাবডোমেনে পাস হয়ে যায়। এক্স্যাক্ট অথরিটি পাস হয় না, কিন্তু ডেফিনেটলি কিছু বেনিফিট ওটাতে পাস হয়, কারণ এই যে সাবডোমেনটা এটা কিন্তু এই ডোমেনের সাথে রিলেটেড। ঠিক আছে, এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমার যে মেইন ডোমেনটা এটা হচ্ছে ব্লগিং রিলেটেড, এবং আমি এখানে ব্লগিং, ওয়ার্ডপ্রেস, থিমস, ওয়েব হোস্টিং এসব কভার করি, এবং আমি সাবডোমেনটাও কিন্তু ওই রিলেটেডই কভার করেছি। এখন যদি এখানে আমি sports.bloggingjoy.com বা এন্টারটেনমেন্ট বা movies.bloggingjoy.com ক্রিয়েট করি, তাহলে কিন্তু এটাতে অনেকটা বড় ভুল হয়ে যাবে, কারণ মেইন ডোমেনের সাথে ওই ক্যাটাগরির কোনো লিঙ্ক নেই।
ঠিক আছে। ndtv.com-এর যে এক্সাম্পলটা, ওরা কিন্তু নিউজ সাইটে ওরা ডিফারেন্ট ক্যাটাগরির নিউজ কভার করেছে, ঠিক আছে। তো সাবডোমেন আমরা যখনই ক্রিয়েট করব, এটা আমাদের মেইন ডোমেনের সাথে এক্স্যাক্টলি রিলেটেবল একটা ক্যাটাগরি হতে হবে, তাহলে কিন্তু এটাতে বেনিফিট পাওয়া যেতে পারে, ঠিক আছে। এখন আমরা সাবডোমেন কীভাবে ক্রিয়েট করব। আচ্ছা, সাবডোমেন কিন্তু জেনারেলি আমরা মানে ওয়ার্ডপ্রেস ব্লগ যখন ক্রিয়েট করি, ওই ব্লগটাতেই ক্রিয়েট করা যায়। তো তার জন্য আমাদের কোনো আলাদাভাবে পারচেস করতে হয় না। একটা ডোমেন আমার কাছে কেনা bloggingjo.com, মনে করুন আপনারা একটা ডোমেনই আপনাদের কাছে আছে, ওই একটা ডোমেন দিয়ে কিন্তু আপনারা মাল্টিপল ওয়েবসাইট রান করতে পারেন। এখন ধরুন আমার কাছে একটা ব্লগ আছে bloggingjo.com, আমি চাইছি ব্ল্যাক ফ্রাইডের উপর একটা ওয়েবসাইট বানাতে, তো আমি আলাদাভাবে একটা ডোমেন পারচেস না করে আমি এটাতে blackfriday.bloggingjo.com আর একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম, কিন্তু ডোমেন ইউজ হয়েছে একটাই, আমি টাকা দেবো একটা ডোমেনের, ঠিক আছে, কিন্তু এখানে আমি দুটো ওয়েবসাইট বানিয়ে নিলাম। এখন এই যে blackfriday.bloggingjo.com, এটা কীভাবে বানালাম, কোথায় বানালাম, ওই জিনিসটা করার জন্য আমাদের মানে ওয়ার্ডপ্রেসে কাজ করতে হবে, মানে আমাদের একটা হোস্টিং চাই, ঠিক আছে। তো আমি যেটা আপনাদেরকে দেখালাম, আমি হোস্টিং ইউজ করি, খুবই সস্তা হোস্টিং, এবং আমি রিকমেন্ড হোস্টিঙ্গারকে করি। এই ভিডিওর ডেসক্রিপশনে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক আছে এবং সাথে কুপন আছে, আপনারা একটা খুবই সস্তা দামে হোস্টিং পারচেস করতে পারেন, ডেফিনেটলি আমি রিকমেন্ড করি। এবং আমি 4 বছরের জন্য হোস্টিংটা পারচেস করে আমি আমার এই যে ভিডিওটাতে আমি টোটাল ডিটেলস আপনাদের শেয়ার করেছি, আমি আরও ভিডিও বানাবো, আপনারা ডেফিনেটলি এখান থেকে প্রমাণ দেখতে পারেন। হোস্টিঙ্গারের এজ প্যানেলে লগ ইন করার পর আমাদের বাদিকে যেতে হবে, ঠিক আছে। বাদিকে আমরা ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করার পর অ্যাকচুয়ালি আমাকে আমার মেইন ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে, ঠিক আছে। আমি চলে গেলাম মেইন ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, মানে ব্লগিংজো ড্যাশবোর্ডে। আমি যে ডোমেনের সাবডোমেন ক্রিয়েট করব, তো আমি bloggingjo.com-এর উপর একটা সাবডোমেন ক্রিয়েট করব, তো এই কারণে আমি আমার bloggingjo.com-এর ওয়েবসাইটে চলে আসলাম। এখানে বাদিকে স্ক্রল করে নিচে আসবো, এখানে ডোমেইন একটা সেকশন থাকবে, ডোমেইন সেকশনে এখানে দেখবেন সাবডোমেইনস বলে একটা অপশন, আমি ক্লিক করলাম এখানে। তো ক্লিক করার পর অলরেডি আমার যে দুটো সাবডোমেইন এগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো ধরুন আমি ওয়েব হোস্টিংয়ের উপর একটা সাবডোমেইন ক্রিয়েট করতে চাই, এবং এই কিওয়ার্ডটা আমি দিলাম ওয়েব হোস্টিং ডিলস, ঠিক আছে। তো ওয়েব হোস্টিং ডিলস নিয়ে আমি একটা সাবডোমেইন তৈরি করতে চাই, যেই সাবডোমেইনে আমি শুধু ওয়েব হোস্টিং রিলেটেড ডিলস বা অফারগুলোকে শেয়ার করবো, ঠিক আছে। তো এখানে আমি কিওয়ার্ডটা দিলাম কাস্টম ফোল্ডার নেম, তো আমি এটাকে কপি করে নিই, একবার কপি করে নিলাম কাস্টম ফোল্ডার নেম। তো আমি চাই যে এখানে একটা ডেডিকেটেড ফোল্ডারে আমার ওয়ার্ডপ্রেসটা বা ওয়েবসাইটটা মানে ইনস্টল হোক, ঠিক আছে। দেওয়ার পর আমি এখানে ক্রিয়েট বাটনে প্রেস করে দিলাম, ঠিক আছে। দেখুন আমার সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেছে এবং এটা নিচে চলে এসেছে। তো আমি যদি এটাকে রাইট ক্লিক করে ওপেন করি, গো টু ওয়েব হোস্টিং ডিলস .bloggingjo.com, দেখুন ওয়েবসাইটটা কিন্তু এখানে মানে আমার ডোমেনটা দেখাচ্ছে, কিন্তু আমার ওয়েবসাইটটা এখনও লোড হয়নি, কারণ আমরা এটাতে এখনও ওয়ার্ডপ্রেস ইনস্টল করিনি। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কী করতে হবে, এটাও খুব সোজা, বাদিকের যে অপশান আছে, আমাদের কোথাও যেতে হবে না, এই মেইন ডোমেনের ভেতরেই আমাদের নেক্সট যেতে হবে ওয়েবসাইট অপশানে। এখানে একটা অপশান আছে অটো ইনস্টলার, এটাতে ক্লিক করতে, আচ্ছা অটো ইনস্টলারে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে আমার অলরেডি যে মেইন ডোমেন সাবডোমেন দুটো সাবডোমেন আছে, যেখানে অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, ঠিক আছে। এখন এটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য নিচে এসে দেখুন এখানে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করতে হবে। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার সাথে সাথে আমাদের সামনে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে আমাদেরকে ওয়েবসাইটের টাইটেল দিতে হবে, ইমেল অ্যাড্রেস এবং ইউজার নেম আইডি পাসওয়ার্ড দিতে হবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা তা হচ্ছে অ্যাডভান্স অপশানটা। অ্যাডভান্স অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন যে ইনস্টলেশন পাথে bloggingjo.com মেইন ডোমেনটা চলে আসবে বাই ডিফল্ট, ঠিক আছে। এখানে আমাদেরকে ক্লিক করে আমাদের সাবডোমেনটাকে চুজ করতে হবে। এই জায়গায় যদি আমরা সাবডোমেনটাকে চুজ না করে মেইন ডোমেনটাই আমাদের মানে এখানে থেকে যায়, তাহলে কিন্তু আমাদের এই ডোমেনের উপর ওয়েবসাইটটা আবার ইনস্টল হয়ে যাবে এবং আমাদের পুরো ওয়েবসাইটটা কিন্তু খালি হয়ে যাবে। দেখুন এই যে ওয়েবসাইটের ডেটা ফাইল কন্টেন্ট যা আছে সব কিন্তু মানে টোটালি মানে ওভাররাইট হয়ে যাবে। এই কারণে এটা খুবই ইম্পর্ট্যান্ট পাথ বা স্টেপ। ইনস্টলেশন পাথে এসে আমাদেরকে কোন সাবডোমেনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই ওটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবার আমি কি করব, ইমেল আইডি মানে আইডি পাসওয়ার্ড এই সবগুলো দিয়ে নেক্সট স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। নেক্সট স্ক্রিনে আমাদের বিশেষ কিছু করতে হবে না, জাস্ট একবার জিনিসগুলো দেখে নিন, জানার জন্য কোনো কিছু চেঞ্জ করতে হবে না, ঠিক আছে। তারপর আমরা এখানে ইনস্টল বাটনে প্রেস করে দেবো, ঠিক আছে। দেখুন আমাদের ইনস্টলেশন কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে। ব্যাস চিপ ওয়েব হোস্টিং ডিলস, এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। তো আমি একবার কোথায় গেল ডিফল্ট পেজ, তো এটাকে আমি একবার রিফ্রেশ করি, দেখুন https webhostingdeals.bloggingjo.com, এটা আমার একটা সাবডোমেন আমি এখানে তৈরি করে ফেললাম। অলরেডি আমার একটা সাবডোমেন আছে blackfriday.bloggingjo.com, যার মধ্যে আমি শুধু ব্ল্যাক ফ্রাইডে ডিলস, আপকামিং যে ব্ল্যাক ফ্রাইডে ডিলস আসছে নভেম্বর মাসে, তার জন্য ডেডিকেটেডলি আমি কন্টেন্ট এখানে পাবলিশ করছি। এখন আমি আরেকটা সাবডোমেন বানালাম webhostingdeals.bloggingjo.com, যেখানে আমি ওয়েব হোস্টিং ডিলস রিলেটেড ডেডিকেটেড শুধু ওয়েব হোস্টিং ডিলস রিলেটেড জিনিসগুলি আমি এখানে শেয়ার করব, ঠিক আছে। তো এখন এই যে ব্লগটা, এই ব্লগটাতে কীভাবে কাজ করতে হবে, কীভাবে ব্লগটা সেট আপ করতে হবে, তার জন্য আমাদেরকে আমাদের এই সাবডোমেনে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য কী করতে হবে, লগ ইন করার জন্য এখানে আমাদের লিখতে হবে wp-admin
তারপর আমরা এখানে ইয়ে করে দিলাম, আমি এখন আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি এখানে লগ ইন করে ফেললাম। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে আরেকটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, ঠিক আছে। তার মানে আমি একটা ডোমেনের মধ্যেই 3বার ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, একটা আমার bloggingjo.com-এ, একটা ওয়েব হোস্টিং ডিলসে, আর একটা blackfriday.bloggingjo.com, ঠিক। এখন ওয়েবসাইটের যে থিম সেটআপটা বা বাকি যা করতে হবে আমাদেরকে, ওই টোটাল ডিটেলসটা আমি এই ভিডিওতে কভার করেছি। আমি আবার মানে সাবডোমেনের ক্ষেত্রে আমাদেরকে মানে আলাদাভাবে এক্সট্রা কিছু করতে হবে না। এটা ডেফিনেটলি আমি চাইলে এখানে করতে পারতাম, কিন্তু আমি বলবো যে টোটাল ওয়েবসাইটের যে সেটআপটা, এই সেটআপটা এই ভিডিওতে কভার করা আছে, যে একবার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেলে কী কী জিনিস করতে হয়, কোন থিম ইনস্টল করতে হয়, কীভাবে পারমালিঙ্ক সেটআপ করতে হয়, থিমেরই বা কী সেটআপ করতে হয়, এই ধরনের একটা ব্লগ ইজিলি সেটআপ করা যায়। ওই পুরো ডিটেলসটা কিন্তু এই ভিডিওতে কভার করা হয়েছে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখাতে চেয়েছিলাম যে সাবডোমেন কী জিনিস, কীভাবে সাবডোমেনে একটা ওয়েবসাইট বানানো যায় এবং তা থেকে কীভাবে বেনিফিট পাওয়া যায়। ডেফিনেটলি বেনিফিট আছে। এখন আমি যদি ওয়েব হোস্টিং ডিলস.com বলে বা এরকম একটা আলাদা ডোমেন কিনতাম, তাহলে কিন্তু ওই ডোমেনটার অথরিটি মানে একদমই ফ্রেশ থাকতো, গুগলের নজরে এটা আসতো না। এটাও একটা ফ্রেশ ডোমেন, কিন্তু যেহেতু এটা সাবডোমেন মানে আমার মেইন ডোমেনের অলরেডি অথরিটি আছে, এই ডোমেনেরই একটা সাবডোমেন পার্ট, তো ডেফিনেটলি এটার যে অ্যাডভান্টেজ, একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ ডোমেন থেকে এটার অ্যাডভান্টেজ অনেকটা বেশি, ঠিক আছে। এবং সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ আমি বলবো যে আমাদেরকে মাল্টিপল ডোমেন পারচেস করা এবং ম্যানেজ করার কোনো দরকার নেই। একটা ডোমেন পারচেস করেই কিন্তু আমরা 3-4টে সাইট বানাতে পারি যদি আমাদের কাছে প্রপার সলিড প্ল্যানিং থাকে। এবং তার আরেকটা বেনিফিট, যদি আমরা মাত্র ডোমেন পারচেস করি আমরা, তাহলে কিন্তু আমরা হোস্টিংয়ের যে সবচেয়ে সস্তা প্ল্যানটা, ওই সস্তা প্ল্যানটা পারচেস করতে পারি মাত্র 3300 টাকা দিয়ে। আমরা 4 বছরের জন্য হোস্টিং পারচেস করতে পারি। আপনারা যদি পারচেস করতে চান, ভিডিওর নিচে ডেসক্রিপশন দেওয়া আছে, ওই লিঙ্কটাকে ইউজ করে এবং যে কুপন কোডটা মেনশন আছে ওটা ইউজ করে আপনারা 4 বছরের জন্য 3300 টাকা দিয়ে শুধু একটা ওয়েবসাইটের জন্য হোস্টিংগারের প্ল্যানটা পারচেস করতে পারেন। দেখুন আমার প্ল্যান বা ওয়েবসাইটগুলো কিন্তু হোস্টিংগারের মধ্যেই, যে কারণে আমি আপনাদেরকে রিকমেন্ডও করছি, বা আপনারা সরাসরি এখানে দেখতেও পাচ্ছেন এবং আগামী দিনে আমি অনেক টিউটোরিয়ালও শেয়ার করবো। আপনারা যদি কোনো প্রবলেমও ফেস করেন, আপনারা আমার কাছে মানে জিজ্ঞেস করতে পারেন, যেহেতু আমি হোস্টিংয়ের ইউজ করি, ডেফিনেটলি আমি আপনাদেরকে হেল্পও করতে পারবো, ঠিক আছে। তো এই ভিডিওতে বাস এইটুকুই। এখন আগামী দিনে আমি এই ওয়েবসাইটটাকে সেট আপ করবো এবং কীভাবে এই ওয়েবসাইটটাকে সেট আপ করবো এবং ডিফারেন্ট জিনিস বা কীভাবে কন্টেন্টগুলো পাবলিশ করি, আপনারা চাইলে আমার ওয়েবসাইটে গিয়ে এই যে ব্ল্যাক ফ্রাইডে ডিলস এই ডোমেনটাকে ট্র্যাক করতে পারেন এবং সাথে সাথে যে নতুন যে ডোমেনটা আমি বানালাম বা ওয়েবসাইটটা বানালাম, এটাও কিন্তু আপনারা ট্র্যাক করতে পারেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারেন, ঠিক আছে। তাহলে ভিডিওতে এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তাহলে চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।